রিয়াল মাদ্রিদের গতকালকে রাত্রের ম্যাচের উইনিং নিয়ে অনেক অনেক কথাবার্তা যেমন ছিল, তেমন ছিল হচ্ছে টনি ক্রুজ মাঠে ছিল, তারপরে ছিল হচ্ছে রাফায়েল ভারানে। সবাই খেলা দেখতে আসছে রিয়াল মাদ্রিদের। হয়তোবা প্রাণের ক্লাবের খেলা না দেখলে আসলে ভালো লাগে না, তার কারণে ছুটে আসে তারা মাঠে। এই বিষয়ে নিয়ে অনেক কথাবার্তা বলতে চাইছিলাম, উইনিং যে ম্যাচ রেজাল্ট নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু সবকিছুর উদ্যোগ মলিন হয়ে গেছে আমাদের কারভাহালের ইনজুরি। কারণ রিয়াল মাদ্রিদ, আমরা সবাই জানি যে রিয়াল মাদ্রিদ দুইটা জায়গায় সবচেয়ে বেশি গুজামিল ছিল। একটা হচ্ছে ডিফেন্স এবং আরেকটা হচ্ছে আক্রমণ ভাগে। রিয়াল মাদ্রিদ সবসময় মিডফিল্ড দুর্দান্ত। ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি সবসময় মেকশিফট ডিফেন্ডারদের কার্লো আনচেলত্তি কিন্তু কাজ সারছে। যেমন কামাভিঙ্গাকে কখনো লেফট ব্যাকে ইউজ করে, চুয়ামিনিকে কখনো সেন্টার ব্যাকে ইউজ করে, কখনো আপনার আমরা দেখতে পাচ্ছি ব্রাহিম দিয়াজকে ইউজ, আপনার হচ্ছে ফ্রাঙ্ক গার্সিয়াকে ইউজ করে, তারপর হচ্ছে ভাস্কেসকে ইউজ করে, জেসুসকে ইউজ করে। কিন্তু আলটিমেটলি রিয়েল ভাবে রিয়াল মাদ্রিদ সেই অ্যান্টনিও রুডিগারের পরে ভালো কোনো ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ কিনে নাই। এবং না কেনার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ এই যে প্রবলেম গুলো ফেসও কিন্তু অবহেলা করে না। কিন্তু এই সিজনটা যদি দেখি তাহলে এটার মিলিটাও মোটামুটি একটা ইনজুরি, মানে খুব একটা ফিট না, তারপরেও গতকালকে ম্যাচে নামছে। এবং সেখানে কারভাল যেহেতু ইনজুরিতে পড়ে গেল, তখন এই মুহূর্তে কার্লো আনচেলত্তির কাছে কিন্তু কোনো অপশন নাই। কারণ লুকাস ভাস্কেসকে দিয়ে আপনি টানা সিজন চালাতে পারবেন না, কারণ এখন নাচো কিন্তু নাই। তো এই মুহূর্তে একটা বিশাল সংকটে রিয়াল মাদ্রিদ কিন্তু অলরেডি পড়ে গেছে, এবং এই পড়ার একটা কারণও আছে, শুধু রিয়াল মাদ্রিদ না, এই সংকটে ম্যাক্সিমাম দলগুলো পড়বে। কারণ এই মুহূর্তে চ্যাম্পিয়ন লিগের যে ফরম্যাট, এই ফরম্যাটে এমনিতে অনেকগুলো খেলা, তারপরে সপ্তাহে 3টা করে ম্যাচ পড়তেছে এক একটা খেলোয়াড়ের, এরপর আবার ইন্টারন্যাশনাল ব্রেক, বা কোনো একটা প্লেয়ার যে রেস্ট নিবে, সেই রেস্ট নেওয়ার একটা পারফেক্ট সুযোগ নাই। তাহলে প্লেয়াররা ইনজুরিতে পড়বে না কেন? স্পোর্টসম্যানদের জন্য রেস্ট ইজ বেস্ট। রেস্ট যদি নিতে না পারে, তাহলে একটা স্পোর্টসম্যান কিভাবে ফিট থাকতে পারে? তো এই যে একটা মায়ের প্যাচ গেড়াকল, প্রতি সপ্তাহে 3টা করে ম্যাচ একটা বিশাল একটা প্রেশার ক্রিয়েট করতেছে খেলোয়াড়দের ভিতরে, যার কারণে প্লেয়াররা ইনজুরিতে পড়তেছে। এবং কারভাল এই সিজনে চলেই গেল। এই জায়গাটায় আসলে রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তিকে ভাবতে হবে। যেমন এখন এই বিষয়টা বাদ, এখন আসি মূল ম্যাচে। গতকালকে ম্যাচটাতে চমৎকার খেলছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়ালকে সান্তিয়াগো বার্নাব্যুতে 2-0 গোলে হারাইছে। এবং এই ম্যাচটাতে দুইটা গোলের কথা বলবো। একটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দে যে শটটা, আপনার কর্নার থেকে লুকা মডরিচ একবারই মনে করেন যে মিড বরাবর বলটা দিছে হচ্ছে আপনার ভালভার্দের কাছে, এবং ভালভার্দে ওই যে তার টানা শট, এই টানা শটে আমরা অনেকগুলো গোল দেখছি। এবং লাস্ট চ্যাম্পিয়ন লিগে সিটির সাথে ম্যাচটা যখন রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ড্র করলো এই টানা শটেই, এবং সেটার মাধ্যমে গতকালকে ফার্স্ট গোলটা রিয়াল মাদ্রিদ করলো, এবং সেটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দের গোল, এবং অ্যাসিস্ট ছিল হচ্ছে আমার সেটা হচ্ছে লুকা মডরিচের। এবং ফার্স্ট হাফটা রিয়াল 1-0 আগায় যায়। তবে রিয়ালের ডিফেন্সটা একটু এলোমেলো, একটু শিখে লাগতেছিল, যেহেতু আপনার এদার মিলিটাও নাই, চুয়ামিনি হচ্ছে মেকশিফট ডিফেন্ডার, সে হচ্ছে মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার। আপনি তাকে দিয়ে যখন এগুলো করাবেন তখন একটু প্রবলেম হবে। কামাভিঙ্গাকে আপনি ইউজ করতেছেন, তো এই জিনিসগুলো একটু শিখে লাগতেছিল মিডফিল্ডে। আসলে টনি ক্রুজ যাওয়ার পর থেকে ওই প্রাণটা নাই। তারপরে জুড বেলিংহাম, আর্দা গুলারা এবং লুকা মডরিচ এখনো কিন্তু মিডফিল্ডটাকে আগলায় রাখছে। তো ফার্স্ট হাফটা তুলনামূলক যদি দেখি তাহলে এভারেজ ছিল। তবে সেকেন্ড হাফ থেকে রিয়াল মাদ্রিদ কিন্তু একটু দুর্দান্ত খেলছে, এবং সেকেন্ড হাফ থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণটা কিন্তু অনেক চমৎকার ছিল। তবে আপনি যদি ভিয়ারিয়ালের দিকে তাকান, তাহলে ভিয়ারিয়ালের কিন্তু আক্রমণ কম ছিল না। ভিয়ারিয়ালের কিছু কিছু কাউন্টার অ্যাটাক যেগুলো আসলে খুব মানে আতঙ্ক তৈরি করতেছিল। তারপরেও রিয়াল মাদ্রিদ কিন্তু তার মিডফিল্ড এবং ডিফেন্স এবং গোলকিপার হচ্ছে আপনার লুনিনের মাধ্যমে সেভ করছে, যে তারা কোনো গোল কনসিড করে নাই। এবং 73 মিনিটে ভিনিসিয়াস এক কথা অসাধারণ গোল ভিনিজিনিয়াসের, একদম মানে ডিবক্সের একটু সামনে থেকে একটা জোরালো শট। এই শটটা দেখে আমার 2006 সালে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে রিকার্ডো কাকার একটা গোল, ওই গোলের কথা মনে পড়ছে। কি চমৎকার ক্লিনিক্যাল ফিনিশ করছে ভিনিসিয়াস জুনিয়র, এ রিয়েলি দুর্দান্ত। এবং এই দুটা গোল হইছে 2-0 জিতছে। তবে আর একটা কনসার্নের জায়গা, সেটা হচ্ছে রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপ্পেকে এখনো পর্যন্ত এমবাপ্পের চেহারা, এমবাপ্পের যে আসলে খেলা, সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। পিএসজিতে ম্যাচের পর ম্যাচ এমবাপ্পে গোল করে গেছে, ম্যাচের পর ম্যাচ অ্যাসিস্ট করছে, কিন্তু
রিয়ালে আসার পর থেকে ওই এমবাপ্পেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাই নাই। তারপরে হচ্ছে রদ্রিগো নামছে, রদ্রিগো মোটামুটি একটা ইনজুরি কনসার্ট আছে, তারপর রদ্রিগো নামছে, তারপর হচ্ছে মিলিতাও নামছে, সবকিছু মিলে খেলাটা শেষ হয়েছে 2-0 রিয়াল মাদ্রিদ জিতছে। তবে সবচেয়ে সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে দানি কারভাল ইনজুরিতে চলে গেল। রিয়াল মাদ্রিদ অলরেডি তিবো কর্তা ইনজুরি, ব্রাহিম দিয়াজ ইনজুরি, তারপরে হচ্ছে আলাবা তো লং টাইম ইনজুরি, এবং বড় ইনজুরিতে পড়ছে হচ্ছে দানি কারভালের। এই দানি কারভাল ছিল রিয়াল মাদ্রিদ আসলে চিন্তাই করা যায় না। সংকটের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দানি কারভাল। খুব দ্রুত এই রিকভারটা করতে হবে, আশা করি রিকভারটা হয়ে যাবে। দেখা যাক রিয়াল এবং কার্লো আনচেলত্তি কি ডিসিশনটা নাই। এই মুহূর্তে লা লিগাতে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে 9 ম্যাচে 21 পয়েন্ট, বার্সেলোনার সমান সমান। আজকে বার্সেলোনার ম্যাচ আছে, যদি বার্সেলোনা ড্র করে বা হারে তাহলে রিয়াল এবং বার্সেলোনা সমান কাতারে চলে আসবে। আশা করি এটা ঘটুক। আর রিয়াল এবং ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।